ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্বগৃহে ফিরে এসে। এই যে অডিও ক্লিপটি আপনাদের শোনালাম, এই একটি অডিও ক্লিপ বাংলাদেশের একটা অত্যন্ত রক্তাক্ত ইতিহাসের সূচনা করেছে। 1975 সালের 15ই আগস্ট মুজিবুর রহমান তার বাড়িতে সেনা অভ্যুত্থানের নাম করে কয়েকজন সেনা অফিসার তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে তাকে এবং তার পরিবারের তখন সেখানে উপস্থিত যারা যারা ছিল তাদের সকলকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ বেতার কেন্দ্র দখল করে দেশ যে মুজিবুর রহমানের হাত থেকে সেনাবাহিনীর হাতে চলে গেল সে কথা ঘোষণা করার দায়িত্ব নিয়েছিলেন এই মেজর ডালিম। আশ্চর্য হয়ে দেখছি, আমাকে যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ব্যক্তিটি কে, তাহলে অনিবার্যভাবে তার উত্তর হবে এই মেজর ডালিম। হঠাৎ করে কি এমন হলো যে তাকে নিয়ে সমস্ত খবরের কাগজে চর্চা হচ্ছে, ইউটিউবাররা নানা রকম ভিডিও বানাচ্ছেন, এমনকি প্রতিষ্ঠিত বাংলাদেশি চ্যানেলগুলো তার বক্তব্যকে সামনে নিয়ে অনেক 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 প্রোগ্রাম করছেন। আসল কারণটা হলো, প্রায় কবর থেকে মৃত মানুষ উঠে এসে কথাবার্তা বলতে শুরু করলে তার মধ্যে যে গা শিরশিরানি ভাবটা থাকবে, এই মেজর ডালিমের ইতিবৃত্তও অনেকটা সেই রকম। গত 50 বছর ধরে এই ভদ্রলোক পলাতক এবং আত্মগোপন করে আছে। হঠাৎ 80 ছুঁই ছুঁই বছর বয়সে এসে তার মনে হয়েছে, না, কবরে পৌঁছানোর আগে আমার বোধহয় একবার মুখ দর্শন করানো উচিত এবং আমি কি পাপ করেছি বা পুণ্য করেছি সেসব কথা খোলা মনে দেশবাসীকে এবং দেশবাসীর সঙ্গে আর যারা উৎসাহী তাদের প্রত্যেককে জানানো উচিত। এবং সেই জন্যই তিনি প্রবাসী এক বাংলাদেশি ইউটিউবার মিস্টার ইলিয়াস, তার সঙ্গে গতকাল প্রায় 2.5 ঘন্টা ধরে একটি লম্বা সাক্ষাৎকার দিয়েছে। আমি সেই সাক্ষাৎকারটি আদ্যপান্ত শুনেছি। তার সবকিছু নিয়ে মন্তব্য আমি করব না, তার যেসব মন্তব্য সেগুলো আপনাদের শোনাবও না। আমি শুধু এইটুকু বলতে চাই যে তিনি মুজিবুর রহমানের হত্যাকে হত্যাকাণ্ড বলতেই নারাজ। তিনি তার মতে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল সেটা নাকি সেনা অভ্যুত্থান, এবং অভ্যুত্থানের সময় তার নিজের কথায় লোকে তো মার্বল খেলবে না, তখন দু তরফের মধ্যে গোলাগুলির বিনিময় হবে।
অ্যাজ ইফ যেন মুজিবের বাড়িতে সেই সময় উপস্থিত প্রত্যেকের হাতে একটা করে এসএলআর মেশিন ছিল, অ্যাজ ইফ সেনাবাহিনীর এই সব ঘাতক জওয়ানদের রুখতে সাংঘাতিক প্রহরার ব্যবস্থা ছিল, এবং অবিরাম রক্তপাতের মধ্যে দিয়ে তারা অভ্যুত্থান ঘটিয়ে একজন যাকে জাতির পিতা হিসেবে বাংলাদেশ এই সেদিন পর্যন্ত মনে করত, তাকে খুন করলো, এবং তার পরিবারের যারা যারা সে সময় উপস্থিত ছিলেন তাদের সবাইকে খুন করলো। এখন সেই খুনি ঘাতকরা, তাদের মধ্যে অনেককে হাসিনা ইতিমধ্যেই কবরে পাঠিয়ে দিয়েছে। যাদের এখনো পর্যন্ত টিকিটই ধরতে পারা যায়নি, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন এই মেজর ডালিম। এবং হঠাৎ 50 বছর পরে তিনি সমূর্তি ধারণ করে একটা সাক্ষাৎকার দেওয়ার পরে সেটাই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ মিডিয়ার কাছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। দেখুন, মেজর ডালিম যে ব্যাখ্যা দিচ্ছেন ঘটনা প্রবাহের, তিনি কতটা সত্যি বলছেন, কতটা মিথ্যা বলছেন, তার কথা ইতিহাসের কষ্টি পাথরে বিচার করলে তার মূল্য কতটুকু দাঁড়াবে, আমার পক্ষে তো সে কথা বলা সম্ভব নয়। তবে দুটো জিনিস এই সাক্ষাৎকার থেকে একেবারে জলের মতো বেরিয়ে এলো। তার মধ্যে একটা হচ্ছে, এই রকম একজন অকৃতজ্ঞ বৃদ্ধ প্রাক্তন সামরিক অফিসার চট করে আপনারা কোথাও দেখতে পাবেন। দেখুন, মুজিবুর রহমানের সঙ্গে এই মেজর ডালিমের সম্পর্ক খুব ভালো ছিল, এবং মেজর ডালিমের একটা হাত যুদ্ধ বিগ্রহ করতে গিয়েই সম্ভবত কার্যত অকেজো হয়ে গেছে, এবং বঙ্গবন্ধুর পুত্রের সঙ্গে বিশেষ সখ্যতা ছিল এই মেজর ডালিমের। শেখ মুজিব এই মেজর ডালিমের চিকিৎসা করাবেন বলে তার বাবাকে লন্ডনে সরকারি পদে নিযুক্ত করেছিলেন, এবং মেজরকে বলেছিলেন, তুমি বিলেতে গিয়ে সেন্ট থমাস হসপিটালে এর চিকিৎসা করাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, কামাল তোমার টিকিটের ব্যবস্থা করে দেবে। তিনি গেলেন, চিকিৎসা করলেন, সুস্থ হয়ে ফিরে এলেন। ফিরে এসেই যে কাজটি করলেন সেটা হলো মুজিবকে উৎখাত করে দেওয়া। এ কথা ঠিক, কেউ কেউ বলে থাকেন যে তার উপরে আদেশ হয়েছিল বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে তাকে হত্যা করার, কিন্তু কোথাও বোধহয় তার বিবেকে একটু লেগেছিল, ফলে তিনি সেই প্রস্তাবে রাজি হন। তিনি বলেছিলেন আমি যাব না, তার বদলে অন্যেরা গিয়েছিল। তিনি দায়িত্ব নিয়েছিলেন এই বেতারে এসে দেশবাসীকে এমন একটা অঘটনের কথা খুব গর্বের সঙ্গে ভোরবেলা সগর্বে ঘোষণা করা। 1975 সালের 15ই আগস্ট মুজিবুর রহমানের মৃত্যু বাংলাদেশের মানুষের মধ্যে, অন্তত একটা বড় অংশের মানুষের মধ্যে, যে স্বস্তির মুক্ত বাতাস খেলে দিয়েছিল তাতে তো কোনো সন্দেহ নেই। তার কারণ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানের কাছ থেকে ছাড়া পেয়ে দিল্লি হয়ে বাংলাদেশে গিয়ে যে মুজিবুর রহমানকে আমরা চিনতাম, তিনি একেবারে
আমূল বদলে গিয়েছিল। অর্থাৎ একজন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ব্যক্তি থেকে তার মেটামরফিসিস হয়ে গিয়েছিল ইনটু এ টাইরান্ট, অ্যান অটোক্র্যাট। তিনি বহুদলীয় শাসন ব্যবস্থাও তুলে দিয়েছিলেন এবং নিজেকে আজীবন দেশের প্রেসিডেন্ট থাকবেন এই মর্মে সাংবিধানিক বন্দোবস্তও করেছিলেন। চালু করেছিলেন বাকশাল। তার নেতৃত্বে থাকা শান্তিরক্ষা বাহিনীর দাপাদাপিতে অসংখ্য বাংলাদেশের মৃত্যু হয়েছিল এবং মুজিবের জন্য বাংলাদেশের মানুষ 1971 সালে ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করত এবং তাকে চোখের মণির মতো মনে করত। 1975 এসে অনেকটা আমাদের দেশের ইন্দিরা গান্ধীর মতোই তিনিও একজন স্বৈরাচারী শাসক ভিন্ন আর কিছুই ছিলেন। কিন্তু তার মানে কি এই যে তাকে গুলি করে হত্যা করতে হবে, তার পরিবারের সবাইকে হত্যা করতে হবে এবং সেই হত্যার জাস্টিফিকেশন দিতে হবে 50 বছর পরে, এ কথা বলে যে মুজিব নাকি সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছিল, তিনি নিহত হয়েছিলেন, তাকে নাকি কেউ হত্যা করেন? আমার ধারণা আজকে বাংলাদেশের যা মুড চতুর্দিকে দেখতে পাচ্ছি, যেখানে হাসিনা, তার পিতা মুজিব, এদের নামোচ্চারণ পর্যন্ত এখন প্রায় নিষিদ্ধ হয়ে গেছে, সেখানে হঠাৎ করে এই মেজর ডালিম এইসব কথা বলায় বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল ইলিয়াসের ওই সাক্ষাৎকার লাইভে দেখেছেন প্রায় 96 লক্ষ মানুষ, যেটা বাংলাদেশে যে কোনো ইউটিউবারের পক্ষে একটা গিনেস রেকর্ড করার মতো ব্যাপার। তার মানে 50 বছর পরে এই রকম একটি বিতর্কিত ব্যক্তিত্ব, যাকে বাংলাদেশের একদল লোক বীর উত্তম বলে মনে করে, আরেক দল লোক খুনি ঘাতক ছাড়া আর অন্য কিছুই মনে করে না, তাদের সবারই কৌতূহল ছিল তিনি কি বলেন তার উপরে। আর দ্বিতীয় যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল তার বক্তব্য থেকে, এবং সেই কারণেই হয়তো এই মুহূর্তে তিনি নিজের দেশে খুব জনপ্রিয়তা নতুন করে ফিরে পাবেন, সেটা হলো তার ভারত বিদ্বেষ। তিনি আগাগোড়া বাংলাদেশের যুদ্ধের যে ইতিবৃত্ত সেটা বলতে গিয়ে এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের চেহারা কি হয়েছিল তার বিবরণ দিতে গিয়ে যে কথাটা বারবার বললেন, সেটা হচ্ছে ভারতবর্ষ যে পাকিস্তানকে সবক শেখানোর জন্য, তাদেরকে যুদ্ধে হারানোর জন্য একটা দেশ গঠন করেছিল, এর বাইরে ভারতের কোনো এজেন্ডা ছিল না। এবং তারপরে ভারত চেয়েছিল যে আমরা যেভাবে বলবো ডটেড লাইনে সেখানেই স্বাক্ষর করে বাংলাদেশকে চলতে হবে। অতএব বাংলাদেশকে মুক্ত করার পিছনে ভারতবর্ষের আদৌ যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজেদের জাতীয় স্বার্থের উদ্দেশ্য, বাংলাদেশের মুক্তি কামনা নয়। এটা গেল তার দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য, তিনি বললেন যে মুজিব একেবারে হি বিকেম এ স্টুজ অফ দিল্লি, যে অভিযোগটা হাসিনা সম্পর্কেও করা হয়ে থাকে, এবং ভারতবর্ষের একটা করদ রাজ্যে রূপান্তরিত হলো বাংলাদেশ। কিভাবে হলো, কেন হলো,
ইত্যাদি নানা আখ্যান তিনি এই সাক্ষাৎকারে দিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা এখনো পর্যন্ত কিছুটা হলেও অমীমাংসিত হয়ে গেছে, সেটা হচ্ছে এখন তো 5ই আগস্টের পরে দেশে প্রায় একটা ফরাসি বিপ্লব ঘটে গেছে। এখন তো তিনি যে মত এবং পথের শরিক, এই ছাত্র নেতারা এবং তাদের অভিভাবক মোহাম্মদ ইউনূস, তারাও তো একই কথা বলছেন। তাহলে তিনি এখনো পর্যন্ত দেশে ফিরছেন না কেন? এইখানেই হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। তার কারণ ইনি যে শুধু মুজিবুর রহমানের সঙ্গে গাদ্দারি করেছিলেন তাই নয়, তার অনেক পরে জিয়াউর রহমানের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছিল এবং সেই তিক্ততার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেকে আবার সাধু সাধিয়েছেন আর জিয়াকে 4000 সেনাকর্মীর হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছেন। অতএব মেজর ডালিম ভয় পান যে তিনি যদি একবার বাংলাদেশে পা রাখেন তাহলে বিএনপি তাকে ছেড়ে কথা বলবে না। কেননা তিনি তো আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ তাকে যদি পেত ক্ষমতাসীন থাকাকালীন, তাহলে তো কবেই তার ফাঁসি হয়ে যেত। এমনকি এই বিএনপি যতদিন বাংলাদেশে আছে ততদিন স্বদেশও তার কাছে নিরাপদ নয়। কোনো কারণে যদি বিএনপিও না, আওয়ামী লীগও না, হঠাৎ কোনো তৃতীয় শক্তি আবির্ভূত হয়ে বাংলাদেশ দখল করে এবং তারা এই মেজর সাহেবকে দেশে ফিরে আসার জন্য আহ্বান জানায়, একমাত্র তাহলেই তার পক্ষে আবার স্বদেশে প্রত্যাবর্তন করা সম্ভব হবে, অন্যথায় মনে হয় হবে না। তিনি ভারতবর্ষ কিভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, একেবারে প্রথম দিন থেকে যে 7 দফা চুক্তি হয়েছিল, সেই চুক্তির বয়ানের মধ্যেই ছিল বর্ষতা স্বীকারের ইঙ্গিত। প্রথমে সেটা সই করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তারপরে সই করেন মুজিবুর রহমান স্বয়ং। তারপরে বলতে বলতে মুজিব কতখানি ভারতের চামচা ছিলেন এটা বোঝাতে গিয়ে তিনি টেনে আনলেন রবীন্দ্রনাথের প্রসঙ্গ। এই প্রসঙ্গটা শুনে সত্যি কথা বলছি, আমার সামনে যদি ওই বৃদ্ধ মেজর এই মুহূর্তে উপস্থিত থাকতেন, তাহলে আমিও হয়তো সংযম রক্ষা করতে পারতাম না। হয় তার গালে ঠাস করে 2 চড় লাগিয়ে দিতাম, নয়তো যা মুখে আসে তাই বলে খিস্তি করতাম। একবার দয়া করে আপনারা শুনুন তিনি কি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত।
ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। বন্দুক চালানো একজন প্রাক্তন ফৌজি সাহিত্য সংস্কৃতি সম্পর্কে খুব ওয়াকিবহাল হবেন, এটা আমিও আশা করি না। কিন্তু একজন মানুষের মাত্রা জ্ঞান যে এত কম হতে পারে এবং যা মুখে আছে তাই বলে তিনি পার পেয়ে যেতে পারেন, তার আদর্শ নমুনা হলো এই যে ক্লিপটি আপনাদের শোনালাম। সেটা মুজিবুর রহমানকে কেউ দাসখত দেয়নি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করতে হবে। এটা ভারতবর্ষ তার উপর চাপিয়ে দিয়েছে, এই ধরনের কোনো কথা কোথাও কখনো কেউ বলেনি এবং এর সঙ্গে ঐতিহাসিক সত্যের কোনো সম্পর্কই নেই। বরঞ্চ মুজিবই বারবার রবীন্দ্রনাথের গানের কথা, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলাদেশের ছবিটাই যে অসম্পূর্ণ থেকে যায় সে কথা তার মুখে আমরা বারবার শুনেছি, আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছি, এমনকি বিএনপির কোন নেতার মুখেও এই ধরনের তীব্র রবীন্দ্র বিরোধিতা এবং গায়ের জোরে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশি কবি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং তাকে রবীন্দ্রনাথের চাইতে বড় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া, এইগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ৮০ ছুঁই ছুঁই এই ভদ্রলোক হয় সেনিলিটিতে আক্রান্ত হয়েছে, নয় অ্যালজাইমারের একটা বেশ অ্যাডভান্স স্টেজে গিয়ে পৌঁছেছে। নইলে নজরুলকে কেউ, কাজী নজরুল ইসলাম আমাদের চুরুলিয়ায় জন্ম, সারাটা জীবন এই কলকাতা শহর এবং বাংলায় কাটিয়েছেন, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জেনেছি, মেনেছি, ভক্তি করেছি, আজও করি। একেবারে জীবনের উপান্তে যখন তিনি বাকশক্তি রহিত, তখন তাকে বাংলাদেশ সরকার সসম্মানে নিজেদের দেশে নিয়ে গিয়ে তার শেষ দিন পর্যন্ত তার দেখভাল করেছিল এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেটাও কিন্তু একজন ভারতীয় কবিকেই বাংলাদেশের জাতীয় স্বীকৃতি দেওয়া। তো যদি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচয়িতাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে স্বীকার করা না যায়, তাহলে ভারতবর্ষের আরেকজন কবিকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কিভাবে স্বীকৃতি দেবেন? অবশ্য তার সঙ্গে যিনি কথা বলছিলেন, যে সাংবাদিক বন্ধু, আমার চাইতে বয়স অনেক কম, একটা জিনিস এই বাংলাদেশ নিয়ে সাম্প্রতিককালে ঘাঁটতে ঘাঁটতে আমি বুঝেছি যে এই বাংলাদেশের এখন যে পলিটিক্যাল ডিসকোর্স, সেটা কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যতটা না প্রভাবিত হয় তার চাইতে অনেক বেশি প্রভাবিত হয় প্রবাসে বিভিন্ন জায়গায় থাকা হাসিনা বিদ্বেষী, মুজিব বিদ্বেষী, বিএনপি বিদ্বেষী কয়েকজন ইউটিউবারের সৌজন্যে। তাদের একজন যদি হন পিনাকি ভট্টাচার্য, যিনি প্যারিসে বসে যা মুখে আসে তাই বলেন এবং মনে করেন তিনি যা বলছেন সেটা ওরাকল অফ ডেলফাই। দ্বিতীয় জন হলেন এই ইলিয়াস, আরো একজন ব্যক্তি আছেন যার নাম কনক। এখন এই ত্রিমূর্তিতে বাংলাদেশ বেশ ভালো মতো মজে আছে, আর সেই মজে থাকার মধ্যেই
হঠাৎ করে ভূতের মতো কিন্তু হৃৎপিণ্ড সচল একজন মানুষ হিসেবে আবির্ভূত হয়েছেন মেজর ডালিম। তাকে নিয়ে ধেই ধেই করে নৃত্য করছে বাংলাদেশের মিডিয়া আর সেখানকার কৌতূহলী মানুষ। নমস্কার।